বাড়ি ফেরার পর রিয়াই ধূপটা জ্বালায়। দেখি তো বুড়ি আমাদের ঠকালো কি না। কিন্তু না, ধূপটা ভালো ছিল। একটা অদ্ভুত মন ভালো করে দেওয়া গন্ধ ছিল ওটায়। কেমন যেন কাঠগোলাপ আর চন্দনের গন্ধ মেশালে যেমন হয়, ঠিক তেমন। সেদিন সন্ধেবেলা কোনো সমস্যা হয় না। সমস্যা শুরু হয় পরের দিন থেকে। আমি দেখি কাজের মাঝে রিয়া উঠে খালি ধূপটার কাছে যাচ্ছে। ওটার গন্ধ শুকছে, আবার রেখে দিচ্ছে। অনেকবার দেখার পর জিজ্ঞেস করি, কিসের গন্ধ শুকছো এতবার? প্রথমে বলতে চায় না, তারপর ধূপটা একটু জ্বালাবো। কালোটার গন্ধটা এত ভালো লেগেছিল যে মনে হচ্ছে বারবার গন্ধটা গিয়ে শুকি। ঘড়ির কাঁটা পেরিয়েছে রাত 12টা। আপনি ঠিক সময়েই এসেছেন। আজকের গল্প গন্ধটা এখনো আছে। এবার শুরু করা যাক। একটা অন্ধকার ঘুটঘুটে জঙ্গলে সবাই বেশ গায়ে গায়ে বসে আছে। মাঝখানে আগুন জ্বলছে। বনফায়ারে পোড়া গন্ধ ছেয়ে আছে জঙ্গলময়। যদিও তাতে খুব একটা লাভ হচ্ছে না, কারণ এটা ডিসেম্বর মাসের শেষ। এখন হিমাচলে তাপমাত্রা নেমেছে মাইনাসে। সেখানে মাঝে আগুন জ্বালিয়ে বসে বেশ কজন। ওরা কেউ কারোর বন্ধু না, কিন্তু একসঙ্গে ট্রিপে এসেছে। এটা আজকাল খুব শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাদের সঙ্গী নেই অথচ ঘুরতে ভালোবাসে, তারা এরকম গ্রুপে জয়েন করে, এরপর একসঙ্গে ঘুরতে যায়। কয়েকদিন ঘোরাঘুরি করতে করতে এমনিই লোকে বন্ধু হয়ে যায়। বনফায়ার, সঙ্গে জমিয়ে ঠান্ডা, আশেপাশে সবার টেন্ট ছড়ানো। একটু খাওয়া দাওয়া আর গল্পের পর সবাই শোবে। অনেকক্ষণ সবাই যে যার মতো কথাবার্তা বলার পর একসময় প্রতীক বলে ওঠে, সবে রাত 8টা বাজে, এখনই কি আপনারা ঘুমানোর প্ল্যান করছেন নাকি? সবাই না না করে ওঠে। প্রতীক হেসে বলে, তাহলে চলুন না, আজকের রাতটা আরও একটু মজাদার বানানো যাক। সবাই একে অপরের দিকে তাকায়, না বুঝতে পেরে। চারিদিকে তাকিয়ে দেখুন আমরা কোথায় বসে। সুন্দর রাত, জঙ্গলের ভেতরে একটা ভৌতিক আবছায়া ঘিরে আছে আমাদের। এখানে একটা ভূতের গল্প না হলে চলে নাকি? সবাই বেশ আনন্দই পায় বলে মনে হয়। প্রতীক এই গ্রুপের অ্যাডমিন। ওই ট্রিপগুলোতে আসে সবাইকে এন্টারটেইন করতে। কাছেই তেমন ভূতের গল্প না থাকায় প্রতীক বলে, বেশ, তবে আর কি, চলুন শুয়ে পড়া যাক। সবাই উঠতে যাবে তখনই একজন বলে ওঠে, আমার কাছে একটা গল্প আছে, কিন্তু এটা গল্প না, সত্যিই ঘটেছিল আমার সঙ্গে। সবাই তাকায় ওর দিকে। গ্রুপের মধ্যেই একটু অন্ধকারের দিক করে একজন বসেছিল, রোহান। ও প্রথম দিন থেকেই একটু চুপচাপই ছিল, তাই কেউ জোর করে আলাপ করতে যায়নি ওর সঙ্গে। ওকে এই প্রথম নিজে থেকে কথা বলতে দেখে বেশ আনন্দই পায়। প্রতীক হেসে বলে, বেশ তো, বলো শুনি তোমার গল্পটা। চেয়ারটা টেনে একটু আলোতে আসে রোহন। এবার সবাই ভালো করে ছেলেটাকে দেখতে পায়। বয়স ওই 30-এর কাছাকাছি। একটু চেহারায় একটা রোগাটে ধরন, মুখে দাড়ি, চোখের তলায় কালি। দেখেই বোঝা যায় নিজের যত্ন নেয় না বহুদিন। রোহন অপেক্ষা না করে শুরু করে বলা, যে ঘটনাটা আমি বলতে চলেছি সেটা আমার সঙ্গেই ঘটেছিল। আমি আর আমার স্ত্রী কলকাতায় একটা জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকতাম, কারণ আমরা দুজনেই নিজেদের সঙ্গে থাকতেই বেশি পছন্দ করতাম। তাই বিয়ের পরেও আমরা আমার বাড়িতে থাকিনি। সবই ঠিক চলছিল। একসঙ্গে সারাদিন কাজ করতাম, তারপর ঘুরতে যেতাম, রান্না করতাম। মনে হতো এভাবেই তো গোটা জীবন কেটে যাবে, কোনো দিনই আমাদের মাঝে কিচ্ছু আসতে পারবে না। কিন্তু আমি ভুল ছিলাম। আমাদের মধ্যে একটা অদ্ভুত জিনিস এলো, আর সেটা এমনভাবে এলো যে আমি চেয়েও সেটাকে দূরে সরাতে পারলাম না। কথাটা বলে রোহন থামে। সবাই এক মনে শুনছিল।
সবার মুখেই প্রচুর প্রশ্ন। কি এলো? আমাদের বাড়ির সামনে একটা চায়ের দোকান ছিল। সেখানে আমরা কাজের পর চা খেতে যেতাম। একদিন চা খেতে গিয়ে দেখি ওখানে একজন বয়স্ক মহিলা বসে আছেন। আমাদের দেখেই নিজের বাজারের ব্যাগ থেকে দুটো ধূপের প্যাকেট বের করে আমাদের দিকে এগিয়ে দিয়ে বলে, সারাদিন কিচ্ছু খাইনি বাবা, এই দুটো ধূপ নাও না, মাত্র ২৬ টাকা, তাহলে একটু খেতে পারি। আমার স্ত্রী রিয়া প্রথমে না বললেও আমার একটু খারাপই লাগে। আমি দুটো প্যাকেট ধূপ নিই, টাকা দিই। দেওয়ার পর তিনি হাসি মুখে আমার স্ত্রী রিয়ার মাথায় গায়ে হাত দিয়ে আশীর্বাদ করে একটু অদ্ভুতভাবেই বলেন, খুব ভালো থেকো তোমরা, এই ধূপের গন্ধ তোমাদের জীবন আরও ভালো করে তুলবে, এই আশীর্বাদ করি। বলে তিনি চলে যান। রিয়ার ব্যাপারটা অদ্ভুত লাগলেও আমার লাগেনি। বাড়ি ফেরার পর রিয়াই ধূপটা জ্বালায়। দেখি তো বুড়ি আমাদের ঠকালো কি না। কিন্তু না, ধূপটা ভালো ছিল। একটা অদ্ভুত মন ভালো করে দেওয়া গন্ধ ছিল ওটায়। কেমন যেন কাঠগোলাপ আর চন্দনের গন্ধ মেশালে যেমন হয়, ঠিক তেমন। সেদিন সন্ধেবেলা কোনো সমস্যা হয় না, সমস্যা শুরু হয় পরের দিন থেকে। আমি দেখি কাজের মাঝে রিয়া উঠে খালি ধূপটার কাছে যাচ্ছে, ওটার গন্ধ শুকছে, আবার রেখে দিচ্ছে। অনেকবার দেখার পর জিজ্ঞেস করি, কিসের গন্ধ শুকছো এতবার? প্রথমে বলতে চায় না, তারপর, ধূপটা একটু জ্বালাবো? কালোটার গন্ধটা এত ভালো লেগেছিল যে মনে হচ্ছে বারবার গন্ধটা গিয়ে শুকি। আমি একটু অবাক হয়ে বলি, হ্যাঁ জ্বালাও, এতে আবার জিজ্ঞেস করার কি আছে। সঙ্গে সঙ্গে ধূপটা জ্বালায়ও, আর ওটা সামনেই দাঁড়িয়ে থাকে। ওকে দেখে যেন মনে হয় ওই গন্ধটা না পেলে ও আর শ্বাসই নিতে পারবে না। অদ্ভুতভাবে ওই ধূপটা শেষ হতেই আবার আরেকটা জ্বালায়। এবার আমার একটু বিরক্তই লাগে। ওকে বলি, আবার জ্বালালে কেন? আবার না হয় বিকেলের দিকে জ্বালিও, এত ধূপের ধোঁয়া আমার ভালো লাগছে না। রিয়া কিছু বলে না, নেভায়ও না। যত দিন যেতে থাকে বিষয়টা বাড়াবাড়ির দিকে যেতে থাকে। ধূপটা এবার ওর কাজের টেবিলে জ্বালাতে শুরু করে, যাতে ধোঁয়াটা সোজা ওর নাকে আসে। আমি ওকে বলি, এইসব ধোঁয়া এত কাছ থেকে নেওয়া ভালো না, কেমিক্যাল থাকে। কিন্তু ওর যেন কোনো দিকেই কান যায় না। ধীরে ধীরে ও ধোঁয়াটার প্রতি এত অবসেসড হতে শুরু করে যে এক মুহূর্তের জন্য ধূপটা বন্ধ হয়ে গেলে ও শ্বাসকষ্ট হতে শুরু করে। আমি বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। একদিন আমি রেগে গিয়ে যে কটা ধূপ বাকি ছিল সেগুলো ফেলে দিয়ে এলাম। সেদিন রিয়া ধূপগুলো না পেয়ে পাগল হয়ে উঠল। আমার কলার চেপে ধরে হিংস্রভাবে বলল, যেখান থেকে পারো ওই ধূপ আমাকে এনে দাও, না হলে আমি পাগল হয়ে যাব। আমার মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। বলে চিৎকার করে বসে পড়ে মাটিতে। কেমন যেন কাটা ছাগলের মতো ছটফট করতে থাকে। আমি টেনশনে ওর ঘাড়ে মাথায় জল দিই, ওকে শান্তভাবে বসানোর চেষ্টা করি, জল খেতে বলি, কিন্তু কিছুতেই ওকে শান্ত করতে পারি না। বুঝতে পারি যে এইভাবে ওকে শান্ত করা যাবে না। ছুটে যাই যেখানে ধূপগুলো ফেলেছিলাম সেটা খুঁজতে। গিয়ে দেখি ময়লার গাড়ি এসে সব নিয়ে চলে গেছে। আমি বেশ বুঝতে পারি যে ওকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, না হলে ওর মাথায় যা চলছে সেটায় ও নিজে পাগল হয়ে যাবে, আর সঙ্গে আমিও। ভাবা মাত্র বাড়ির দিকে ছুটে যাই। দরজার সামনে গিয়ে দেখি দরজাটা তেমনই আধ খোলা যেমন আমি রেখে গেছিলাম। সেই দরজার ফাঁক দিয়ে দেখি রিয়া মাটিতে নিচু হয়ে কি যেন করছে। দরজাটা পুরো খুলে দেখি রিয়া মাটিতে এতদিন ধরে পড়ে থাকা ধূপের ছাইগুলো চেটে চেটে খাচ্ছে, আর ও কেমন যেন ধীরে ধীরে ধূপের ছাই রঙের মতো আবছা হতে শুরু করেছে। গল্পটা শেষ হওয়ার সঙ্গে একটা দমকা হাওয়া বয়ে যায়। কেউ কোনো কথা বলে না,
বনফায়ারের আগুনটাও নিভু নিভু। তারপর থেকে রিয়া ছাই হয়ে গেছে। ও আমার সঙ্গেই থাকে। ধোঁয়ার আর ছাই যেখানে থাকে সেখানেই আমি ওকে ছুঁতে পারি। সঙ্গে সঙ্গে সবার নাকে একটা মিষ্টি গন্ধ আসে। গন্ধটা কাঠগোলাপ আর চন্দনের গন্ধ মেশালে যেমন হয়, ঠিক তেমন। আজকের গল্প এখানেই শেষ। পরের গল্পের জন্য অপেক্ষা করতে হবে পরের সোমবার রাত 12টার পর অবধি। ততক্ষণে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি রাত 12টার পর, যেখানে প্রতি সপ্তাহে পাবেন লোমহর্ষক ভূতের কাহিনী।